আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আর একটু কথা বলতে আসলাম। কথা বলতে অনেক সময় মনে হয় চুপ করে থেকে কিছু না বলি, কিন্তু মনে করেন দায়বদ্ধতা থেকে ভিতর থেকে মনে হয় কথা ফেটে বেরিয়ে আসে। তো কথা বলার আগে সাধারণত দেশের নিউজগুলি দেখতেছিলাম ইউটিউবে, নিউজ পেপারে। তো সেখানে তেমন কোনো পজিটিভ কিছু পেলাম না। বিশেষ করে হাদির মৃত্যুর পরে অনেকগুলি সময় চলে গেল, এখন পর্যন্ত তেমন কিছু পাওয়া গেল না আর কি। বিশেষ করে যারা খুনে জড়িত তাদেরকে ধরার বিষয়ে ওদের আত্মীয় স্বজনকে ধরা হয়েছে, কিছু রিলেটেড পিপল উইটনেস হিসেবে তাদেরকে পাওয়া গেছে, প্লাস এই খুনের সহায়তার বিষয়ে যারা যারা কাজ করেছে তাদেরকে ধরা হয়েছে, কিন্তু আসল খুনিকে এখনো ধরা হয়নি এবং খুনির পিছনের গল্পগুলি এখনো আমরা জানতে পারিনি। হয়তো জানতে পারবো শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা। কারণ একটা কথা আছে না, সত্য কখনোই চাপা থাকে না। আজকে হোক বা 2 দিন পরে হোক বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আর ইদানিং হাদির পুরনো ভিডিওগুলি দেখতেছিলাম। বিশেষ করে অসাধারণ তার কথাগুলি এখন দেখতে দেখতে মনে হয় আসলে সে নাম্বার ওয়ান টার্গেট হওয়ার পিছনে কারণ আছে আর কি। হ্যাঁ, কারণ আছে, মানে এরকম একটা মিডল ক্লাস ফ্যামিলি একটা ছেলে যদি এরকম মেধা নিয়ে জনগণের কাছাকাছি থেকে রাজনীতিতে একটা পরিবর্তন নিয়ে আসে, এটা বিরাট একটা চ্যালেঞ্জ সবার জন্য। যারা বিশেষ করে ট্রেডিশনাল রাজনীতিবিদ তাদের জন্য একটা চ্যালেঞ্জ, প্লাস যেই পলাতক সরকার তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আর কি। তাদের রাজনীতির মূল উৎপাটন করার জন্য এই ধরনের প্রতিভা দরকার বাংলাদেশে। তো যাই হোক, আমি যেহেতু রাজনীতি করি না, কারো পক্ষে বিপক্ষে বলবো না, তারপরে অনেকে ধরে নেন আমি হয়তো কারো পক্ষে নিয়ে গিয়ে কথা বলি। এখন একটা লোক, ভাই আপনি অন্যায় করবেন, অন্যায়ের দলে থাকবেন, আমি যদি ন্যায়সঙ্গত কথা বলি সেটা অটোমেটিক আপনার গায়ে লাগবে। হ্যাঁ, তো আছে না, অনেক লোকজন আসছে, এই যে বাংলাদেশের মধ্যে অনেক লোক আছে, লক্ষ লোক আছে যাদের এই যে একটা একটা ইয়ং অ্যান্ড ইনোসেন্ট ছেলের একটা মৃত্যু, করুণ হত্যাকাণ্ড হইল, এ ব্যাপারে তাদের কিন্তু সামান্য হৃদয়ে কোনো দাগ কাটে না, মানে কোনো ব্যাপারই না, তাই না? তো আমি হয়তো একটা প্রেডিকশন বলতে পারি যে একটা অ্যাসিড টেস্ট আপনার জন্য। অ্যাসিড টেস্ট আপনার জন্য, অ্যাসিড টেস্ট এটা যে আপনার এই হাদের মৃত্যু যদি আপনাকে আপনার হৃদয়ে না ছুঁয়ে থাকে, তাহলে আপনি একটা ভালো মানুষ না। আপনাকে এখন থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, এবং আপনি নিরপেক্ষ না, আপনাকে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করতে হবে। আমার আসলে খারাপ লাগতেছে, বিশেষ করে এই ওর গুণাবলী দেখে আমার মনে হয় একটা প্রতিভা আমরা হারাইলাম। এত সুন্দর একটা প্রতিভা ছিল এবং তাকে অকালে বিদায় করে দিলাম। এটার জন্য আমরা সবাই দায়ী। দায়ী হলো এটা যে দেশের আইন কানুন আমাদের কন্ট্রোলে নাই। আমরা নিরাপত্তা দিতে পারি না, নিজেরাও নিরাপত্তা দিতে পারি না, অন্যরাও দিতে পারি না। সবাই সরকারের দিকে তাকিয়ে থাকি যে ডক্টর ইউনূস মনে হয় আমাকে বাঁচিয়ে রাখবে। আরে ভাই, নিরাপত্তা তো সবসময় আপনার নিজের কাছে। আল্লাহ আপনাকে চূড়ান্ত নিরাপত্তা দিবেন, কিন্তু আপনার নিজের কাছে। আপনাকে নিজের নিরাপত্তা থাকার চেষ্টা করতে হবে, বা সমাজকে নিরাপত্তা রাখার বিষয়ে আপনার একটা রোল আছে, সেই রোলটা পালন করতে হবে। এই যে ধরেন এই ভদ্রলোক ভদ্রমহিলা, এই ফয়সালের বাবা মা, এদেরকে নিয়ে এখন অ্যারেস্ট করে রাখা হয়েছে, এবং নিশ্চয়ই এদের যথেষ্ট প্যাদানি গেছে এদের উপর দিয়ে। যেহেতু রিমান্ড মানে তো এই মুহূর্তে এটা একটা জাতীয় একটা প্রেশার, হ্যাঁ, একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে হাদির মৃত্যুটা। তো সেখানে তো পুলিশ আর তাদেরকে আপা দুলাভাই বলে কাজ করবে না, তাদেরকে প্যাদানি দিছে ঠিকই। তো ওনারা প্যাদানিটা খাইলো কেন, বা খাবে কেন, বা ওনাদের যদি শাস্তি হয় সেটা হবে কেন? কারণ ওনারা নিজেদের কর্তব্য দায়িত্ব পালন করেনি। এই ছেলের এই যখন ছেলে পিস্তল চালায়, বন্দুক চালায়, জানে এগুলি জানে, তো সে কখনো তাদেরকে কারেক্ট করার চেষ্টা করেনি, বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানায় না যে আমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে। তো তাদের দায়িত্ব নিতে হবে। আজকে যদি আমার সন্তানাদি এরকম করে, এটার জন্য আমাকে অপমান অবস্থিত হইতে পারে, শাস্তিও পাইতে পারি আমি। আপনারা যাদের যাদের আপনাদের যারা বাচ্চা কাচ্চা স্পেশালি স্কুল কলেজে পড়ে, এদের দিকে নজর দেন স্পেশালি। কারণ এদেরকে খারাপ খারাপ করানোর জন্য অনেক ফাঁদ পাতা, রাস্তায় রাস্তায় ফাঁদ পাতানো। একটা বাচ্চা সঠিকভাবে মানুষ করা তো সহজ না, কিন্তু অনেক সময় দেখা যায় 24 ঘন্টা নজরদারি করে পারা যায় না। আর বাংলাদেশে ধরেন একটা জায়গা, সেখানে একটা মানে কি বলবো, কিছু লোক বসেই থাকে,
কাউকে নিয়ে চুরি করে ভিক্ষুক বানানোর জন্য, কাউকে পকেট মার বানানোর জন্য, কাউকে খুনি বানানোর জন্য লোক বসে আছে, কিন্তু একদম ভদ্রলোকের চেহারায় বসে আছে অনেক লোকই। তারা সমাজে এই ধরনের এই রোপণ করে যাচ্ছে ক্রাইম এবং শুটার, এরকম খুনি বানাইতেছে তারা। হ্যাঁ, এবং এই খুনি এরা ভাড়া যায় বিভিন্ন জায়গায়, ভাড়াটি খুনিও আছে বাংলাদেশে। এটার জন্য দায়ী আপনি, আমি, সবাই। আমরা যারা সাধারণ মানুষ নিজেদেরকে বলি আমরা সাধারণ না, আমরা নিজেরাও পাপি। আমরা প্রোটেস্ট করি না, একটা কিছু হলে সম্মিলিতভাবে প্রোটেস্ট করি না, অথবা রাস্তার মধ্যে একজনের ধরে একজন মারতেছে, আমরা দাঁড়াই না গিয়া ও ভিডিও করি, তাই না? একজনকে অন্যায়ভাবে রিক্সালোক একটা মস্তান এসে করতেছে, কেউ আমরা তার পাশে দাঁড়াই না। একটা ভদ্রলোকের মানে অপমান করতেছে কয়েকটা ছেলে পেলে তাদের দলীয় ইয়ে নিয়ে, আপনারা দাঁড়ান না পাশে, প্রতিবাদ করেন না, বলেনও না। এই জিনিসগুলো, ইস্যুগুলো ছোটো হইতে হইতে এখন বড় হয়ে গেছে অনেক। হ্যাঁ, এবং ধরাছোঁয়ার বাইরে অনেকেরই। বিশেষ করে আমি ওই পরিবারদের কথা বলতেছি, যাদের পরিবারে এই ধরনের নষ্ট বাচ্চা আছে, তাদের কি অবস্থা? তারা নিশ্চয়ই এখন ভয় সন্ত্রস্ত আছেন, কখন কোন বিপদে পড়বেন। মনে রাখবেন যে আইন থেকে, এই দুনিয়ার আইনে ধরা না খেলেও আখেরাতে ধরা খাবেন ভালো মতো। হ্যাঁ, ইউ উইল বি অ্যাকাউন্টেবল ফর ইউর কিডস। তাদেরকে আল্লাহ রাস্তায় নিয়ে আসার দায়িত্ব অনেকটাই আপনাদের, 18 বছর পর্যন্ত। তারপরে তাদেরকে ভালোভাবে মানুষ করার দায়িত্ব আপনাদের। এখন যদি ছোটোবেলা থেকে আপনারা চুরি চামারি শিখান, তাই না, তাহলে কেমনে হবে? ছোটো কাল থেকে যদি আপনারা নিজেরাই নামাজ পড়েন না, ছেলেকে নামাজ পড়তে বললে পড়বে? নো, পড়লে আপনাকে আপনার ভয় পড়বে, আল্লাহর ভয় পড়বেন না। হ্যাঁ, তো আমাদের বেসিক্যালি ধর্ম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জরুরি বিষয় না। আমরা পালন করলেও কি না করলেও কি আল্লাহ কিছু যায় আসে না, কিন্তু এগুলি আমাদেরই বেনিফিট। আমরা যদি এর মধ্যে থাকি, নিয়মকানুনের মধ্যে থাকি, আইন মানি, আমাদের বেনিফিট এটা। তো আজকের এই কথাবার্তার মধ্যে কথা হলো যে আমাদের বাচ্চা কাচ্চা, তাদের প্রতি আমাদের নজর রাখা দরকার খুবই। স্পেশালি স্কুল কলেজের বাচ্চারা, যাদের অনেকটা বুদ্ধি বিবেচনা কম, হ্যাঁ, এবং তাদের মধ্যে লোভ লালসা কাজ করে অনেক সময়। তো এরকম খেয়াল করতে হবে। আছে না, দেখা গেল যে একটা বাচ্চাকে একটা আইফোন দিয়ে দিল, একটা আইফোন 17 দিয়ে দিল, 17 প্রো ম্যাক্স, একটা লেটেস্ট ফোন একটা। হ্যাঁ, ওই বাচ্চা তো ওইটার মধ্যে এই ফোন দিয়ে বিক্রি হয়ে গেল। এই ফোনের লোভে যদি একটা মেয়ে বাচ্চা হয়, সে চরিত্র বিসর্জন দিল, একটা ছেলে হইলে সে গুন্ডা হয়ে গেল, খুনি হয়ে গেল, অনেক কিছু হতে পারে। এগুলি আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, ভ্যালু বোঝাবেন, ভ্যালু, যে একটা মূল্যবোধ কী, সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এগুলি বোঝাবেন। আর আপনারা যদি নিজেরা যদি এটা চর্চা না করেন, বাচ্চাদের কীভাবে বোঝাবেন? তো আমাদের এখন বিকল্প নাই, কোনো বিকল্প নাই, ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশে থাকতে চান, ভালো মতো বাঁচতে চান, নিজে একটা সাধারণ মৃত্যু আল্লাহর তরফ থেকে যখন আসবে, ওই ধরনের মৃত্যু আপনারা কামনা করেন, তাহলে এখন থেকে সাবধান হতে হবে প্রত্যেকেই। আপনার যত ভালো, আপনি বলবেন যে আমার তো কোনো অসুবিধা নেই, আমার বাচ্চা কাচ্চা তো লন্ডনে পাঠাইছি, অস্ট্রেলিয়া পড়ে, ইংল্যান্ডে পড়ে, আমেরিকায় পড়ে, আমার কি অসুবিধা? নো, আপনার দায়িত্ব আরও বেশি, আপনার সময় আছে বেশি, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে এগুলো চর্চা করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে পয়সা খরচ করতে হবে, যে বাচ্চাদের, অন্যান্য বাচ্চাদের একটা অবসর সময়টা কী করা যায়। এখন আমরা আগে ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম, মাঠে ঘাটে লাফালাফি করছি, এখন তো জায়গাও নেই বাংলাদেশে, তাই না? বাচ্চারা করবে কি? বাচ্চারা গেম খেলে, এই মেশিনে গেম খেলতে খেলতে দেখা যায় এখানে এসে ওই গেমের মধ্যে কেউ ঢুকে গেল, গেমের মধ্যে আস্তে করে 1 টাকা 2 টাকা জুয়া খেলা শিখে ফেলালো। হ্যাঁ, তারপরে দেখা গেলো যে কোন ক্লাবে আসো, এখানে বসে আরও খেলে, আরও বড় জুয়া আছে, ওখানে আবার একজন দেখা গেলো ওই জুয়া হারিয়ে গেছে, তারা এসে আবার 10,000 টাকা দিল, তুমি আবার খেলো। তাকে টাকা দিয়ে বন্ধুত্ব করলো, তাকে ক্রিমিনাল বানালো, তাকে জুয়ারি বানাইলো, এবং দেখা যায় একসময় জুয়া খেলতে গেলে একসময় মদ ধরাই দেবে একসময়। এবং কোন সময় যেগুলি হবে বুঝবেন না, আস্তে ধীরে একসময় দেখবেন যে ইট ইজ টু বিগ, এখন এত বড় হয়ে গেছে গাছ তো আর কাটা যেতেছে না, বা ছেটে রাখা যাইতেছে না, এটা বহিরও হয়ে গেছে। তো আসুন আমরা সাবধান হই, আমরা ভাবি আমাদের ভবিষ্যৎ দিনগুলি, আগামী দিনগুলির কথা। আমরা শিক্ষা নেই। এই যে ওসমান হাদিকে খুন করা হলো, এরকম আরও যে একটা খুন দেখলাম কোথায়, কাকে জানে জীবন্ত মেরে ফেলছে আগুনে পড়ে, এগুলি কাম্য না মোটেও। হ্যাঁ, খুনের কোনো দল নাই, কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই, একটা খুনি সে খুনি। তবে যেই রাজনীতিবিদরা এই খুন করাইলো, খুনি ভাড়া করিয়া, তাদেরও রাজনীতি করার অধিকার নেই। আমি তো মনে করি যদি এটা প্রমাণিত হয় যে কোনো একটা দল এটা করাইছে, কোনো ব্যক্তি করাইছে, তার জীবন কেরিয়ার, তাদের দল, সব কেরিয়ার শেষ, কিন্তু টোটালি শেষ। 18 লক্ষ লোক আইসা যে জানা যায় অংশগ্রহণ করলো একটা ঢাকা শহরে আইসা সারা বাংলাদেশ থেকে, এটা একটা বিরাট মেসেজ। কিন্তু এই মেসেজটা যদি রাজনীতিবিদরা বুঝতে না পারে, দেশের যারা কি বলে এই যে সেক্রেটারি আছেন, ওনারা যদি বুঝতে না পারে, পুলিশ আর্মি তারা যদি বুঝতে না পারে, তারা তাহলে বোকার সঙ্গে বাস করে। এটা একটা বিরাট মেসেজ কিন্তু জাতি জানাই দিল। এই জাতি যদি
ফুইসা যায়, আরে ভাই কে আপনার বাঁচাইবো, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এরা যদি এই এই জনরাশি, এদের ক্ষোভ যদি বেড়ে যায়, এরা হাসিনার মতো পাওয়ারফুল একটা প্রধানমন্ত্রীকে ঘাড়ে ধরে বের করে দিল কয় ঘন্টার, ডান একদম কয়দিনের ইয়ে। এবং এখন তো তারা আরও শক্তিশালী সংগঠিত হয়েছে। এখন যে কোনো সময় 1 2 3 আপনি এমপি ইলেকশন করবেন, আপনার দেখবেন এমপি ইলেকশন করা লাগবে না, আপনার খবর হয়ে যাব। হ্যাঁ, কোথার থেকে কোথায় যাবেন আপনি বুঝতে পারবেন না। আর বিশেষ করে যারা বড় বড় দলগুলি চালাইতেছেন, বিশেষ করে জামাতের শফিকুর রহমান সাহেব বা যারা আছেন নায়েবে আমির, তারপরে এই যে বিএনপির তারেক রহমান সাহেব, খালেদা জিয়া ম্যাডাম তো উনি তো অসুস্থ, উনি থাকলে উনি অনেক বিচক্ষণতা চালাতে পারতেন। তারেক জিয়া আপনাকে বলতেছি, আপনি যদি জানেন এটা কারো মাধ্যমে, আপনার বাবা একটা অসামান্য লোক ছিলেন, আপনার মাও অসাধারণ, যে সম্মানের লেভেল উনি আছেন এটা তো ইয়েই বলে গেছে। এই যে আমি ভিডিওটা দেখতেছিলাম, আরে ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, সে বলতেছিল খালেদা জিয়া ওয়ে অ্যাবাভ বিএনপি, অনেক উপরে, বিএনপির সাথে অনেক উপরে ওনার অবস্থান, ওনাকে বিএনপির সাথে বিচার করা যাবে না। খালেদা জিয়া যখন হাসে তখন বুঝতে হবে বাংলাদেশ ভালো আছে, উনি যখন কান্দে তখন বাংলাদেশ ভালো নাই। কত সুন্দর স্টেটমেন্ট, সাচ এ ওয়ান্ডারফুল পার্সন, এত জ্ঞানী একটা শিক্ষক ছিল, একটা ছাত্র ছিল সে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ তালা। আমাদের যদি তকদির ভালো হয় হয়তো তার সাথে ইনশাআল্লাহ জানাতে দেখা হবে। তারেক জিয়া সাহেবকে বলতেছি, আপনার যে দেখেন এই যে প্রেসিডিয়াম অমুক তমুক এই সমস্ত জিনিস আপনার সরান। আপনি এই ইয়ং এবং ইনোসেন্ট থেকে আপনি লিডারশিপ আনেন। এই যে বয়স্ক লোকজন যারা আছেন বুড়াও, এদের সম্বন্ধে কী বলবো আমি, নাম বলে বলতে গেলে এরা আমাকে অনেকেই চিনে, আবার আমি অনেকেই চিনি, এদের শত্রু হয়ে যাওয়ার দরকার নেই আমার। কিন্তু এরা কি ওয়ার্দি? এরা ওয়ার্দি না, দলের জন্য ওয়ার্দি না, দেশের জন্য ওয়ার্দি না। হ্যাঁ, আপনি লিডারশিপে কাদের আনবেন? আপনি মিডল ক্লাস থেকে লোক আনেন, যারা মিডল ক্লাস লোক যারা দুঃখ কষ্ট বুঝবেন। আর ওনারা কেন এতবার এমপি হয়েছে, আর এমপি হওয়ার দরকার কি আছে? ওখানে কি নতুন এমপি কি অনেক কিছু অন্য কিছু আছে একটা? ওখানে কি এমপি হইতে পারে তারা বেঁচে যেতে পারবে? তারা তো এখন রিটায়ার করে তাদের জনকল্যাণমূলক কাজে থাকা উচিত। বহুত এমপিগিরি করছেন ওনারা, এক টাকাও দেবেন না। আগে যেগুলো এমপি হয়েছিল এক টাকা অনুমোদন দেবেন না নতুন করে। এদেরকে বলেন তোমরা সামাজিক কাজকর্ম করো, রিটায়ার করো, এবং আপনি ইনস্টিটিউশন খোলেন, আপনার পলিটিক্যাল পার্টির জন্য ইনস্টিটিউশন খোলেন। সেখানে দেখেন যে পরীক্ষা নেন কারা ভালো করে এবং কারা সত্যিকার অর্থে জনদরদী, তাদেরকে পাঠান রাজনীতিতে। এবং এই জামাত ইসলামের কথা বলবো, এখানেও আপনার মনে করেন ট্রেডিশনাল লোক, মার্কা মারা লোক, এমনি তো জামাত ইসলামের নাম খারাপ, নামটা চেঞ্জ করতে পারলে এটা খুবই ভালো পার্টি হইতো, এই নামটা বদলাতে পারলেন আপনারা। যাই হোক, এখন তো আপনাদের জনগণ পছন্দ করতেছে, কারণ করতেছে তাদের কাছে বিকল্প কোনো চয়েস নেই। আর এনসিপি তো তারা তারা প্রুভ করতে পারলো না, তারা তাদের সংগঠনকে যেভাবে করছিল এটা ধরেও রাখতে পারলো না। হ্যাঁ, এখানে কিছু প্রবীণ ছেলে আসলো, তাদের সম্বন্ধে নানান বদনাম শুনি, আমি অবশ্য কোনো প্রমাণ দেখিনি কোথাও। তারপরে বলবো যে এদের আর একটু সংযত হওয়া দরকার। হ্যাঁ, এবং আমি মনে করি যে দু একটা ছেলে পেলে, বিশেষ করে আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, ভেরি নাইস বয়, ওরা দেখলেই মনে হয় যে হি ইজ মাই ব্রাদার, আমার ছেলের বয়সী, মনে হয় যে একটা জনদরদী মানুষ, ওর ভিতর বাইরে একরকমই, এই ইয়ের মতো আর কি, যে মারা গেল যে আমাদের ওসমান হাদির মতোই। তো এই ধরনের ছেলেপেলে, রিগার্ডলেস আপনি কোন দল করে বা কী, আইনা আইনা ট্রেনিং করেন, আপনার দল ঢুকান, এই অ্যাসেট নেন আপনার দোকানে, আপনার ভালো মানুষ আনেন, যে কোনো দল করেন, ভালো মানুষ আনেন। আর আওয়ামী লীগ তো এখন চলে গেছে, আওয়ামী লীগ নাই, এখন ইলেকশনে করবে না তারা, বিরাট ফাঁকা মাঠ, এখানে তো আপনারা অনেক কিছু করার সুযোগ আছে আপনাদের ভালো। হ্যাঁ, কারণ আপনারা যদি ওইরকম কিছু করেন তাহলে এই থাকতে পারবেন না, ইলেকশন হবে, পাস করবেন, দেখবেন 3 মাসের মধ্যে আবার গাট্টি গোল করে দৌড়াইতেছে। তারা তো ইন্ডিয়াকে পলাইছে, আপনারা কই পলাইবেন আমি জানি না। কোথায় কে পলাইতে পারবেন? পাকিস্তান অনেক দূর, ওখানে যাওয়ার ব্যবস্থা নেই বর্ডার ক্রস করে। তো কথা বলি, ধর্মীয় কথা বলতে বলে আমার ওয়াইফ, আমি চলে যাই রাজনীতিতে, আমি সরি। আজকে রজব মাস শুরু হয়েছে, আজকে রজব মাস একটা পবিত্র মাস। হ্যাঁ, ওই কয়েকটা মাসের মধ্যে এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল, এবং এই মাসে রোজার মধ্যে অনেক ফজিলত আছে, এবং ইবাদত করতে হবে আল্লাহর কাছে, আমরা হেল্প চাইতে হবে দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য। ইনশাআল্লাহ তালা আমরা সামনে আসতেছে রমজান মাস কয়েকদিন পরেই। হ্যাঁ, ইলেকশনের পরে মানে রমজান শুরু হবে ইনশাআল্লাহ তালা। তার আগে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো ইলেকশন দেয়, দেশে কিছু ভালো লোক আসুক, ওনারা দেশ চালাক, দেশকে একটা অ্যাটলিস্ট মানে বিশেষ করে জনগণকে মালিক মনে করে দেশ চালিতে আসুক কেউ। আর জনগণকে যদি চাকর বাকর মনে করে, দাস মনে করে, দেশের প্রজা মনে করে, তাইলে ওই ধরনের লোক ক্ষমতায় আসা উচিত না, ক্ষমতায় বসা উচিত না। অনেকেই হঠাৎ করে দম্ভ পড়ে, আরে নিজের বয়সের কথা চিন্তা করে না, ফট করে এটা বলে দিলে, ফু দিলে চলে যাবো, বইরা যাবো, অমুক তমুক। ভাই মানায় নাকি আমরা বয়সের সাথে? এই যে হাসনাত আবদুল্লাহ, সে বলে আমি রাজমিস্ত্রির ছেলে, সে অহংকার করে বলে আলহামদুলিল্লাহ বিল আলামিন,
সে গর্ব করে বলে, অহংকার না, সরি, অহংকার কথাটা মানায় নেই। সে গর্ব করে বলে আমার বাবা রাজমিস্ত্রি। তো এর চেয়ে ভালো আপনি খুঁজবেন কোথায় ভাই? তারপরে আমি জানলাম যে ওসমান হাদি ও কোরআনে হাফিজ ছিল। এটা আমি মাত্র জানলাম আজকে না কালকে, গতকালকে রাত্রে না আজকে দেখলাম। এরা কোয়ালিটি, এরা বইলা পারে না নিজের কোয়ালিটি। এদের এই যে ওসমান হাদির ছাত্রছাত্রীদের স্টেটমেন্ট দেখলাম, কত সুন্দর কথা বলতেছে তাদের টিচার সম্বন্ধে। আর বিশেষ করে একটা বক্তব্য আমার খুব টাচ লাগছে, যে সে বলতেছিল যে রিক্সায় উঠলে রিক্সাওয়ালা তার কাছে ভাড়া নিতে যেত না, এবং ভাড়া দিতে চাইলে নাকি চোখের পানি ফেলে দিত রিক্সাওয়ালা। এই ধরনের নেতৃত্ব আমাদের দরকার, আমাদের দেশে আসা দরকার, এই ধরনের মানুষ আসা দরকার। অনেক কথা বলে ফেললাম, 16 মিনিট হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, দেখি আর কোনো আইডিয়া আসে কিনা। পরে আবার কালকে অন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ বলতো সবাই ভালো থাকেন, আল্লাহর রহমত নিয়া। আসসালামু আলাইকুম।